জনতার দরবার আজকে আবারও বসেছিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পার্টির উদ্যোগেই এখন এটা চলছে, জনতার দরবার। আমি তো চাইবো যে আরো অনেকে এই আয়োজনটা করুন এবং সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করুন মানুষের কথা শোনার জন্য। নতুন মুখ্যমন্ত্রী কিন্তু সবার মুখ্যমন্ত্রী। এতদিন পর্যন্ত যেভাবে কাজ করছেন উনি কিন্তু সেটাকে প্রমাণ করে দিয়েছেন। উনি সবার মুখ্যমন্ত্রী। আর আগে যিনি ছিলেন তিনি টিএমসির মুখ্যমন্ত্রী ছিলেন বা একটা গোষ্ঠীর মুখ্যমন্ত্রী ছিলেন, সবার মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেননি। কিন্তু শুভেন্দু অধিকারী সবার মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন ইতিমধ্যেই। আর মানুষের সঙ্গে মিশছেন, জনতার সঙ্গে মিশছেন, একেবারে নিচু স্তরে নামছেন। মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ কিন্তু সহজে পাওয়া যেত না। তার যে বাড়ি কালীঘাট, সেখানে যখন কেউ গেছেন সাক্ষাতের জন্য, কত দূরে আটকে দেওয়া হতো, আটকে দেওয়া হয়েছে। সে বিরাট বিরাট সব রেলিং টাইপের ব্যারিকেড টাইপ দেওয়া থাকতো। আরে এলাকার লোকেরাই ঢুকতে পারতেন না। কত ক্ষোভ আছে এলাকার মানুষের, রাস্তাতে এলাকার লোকেরাই ঢুকতে পারছেন না, আত্মীয় স্বজন এলে ঢুকতে পারবেন না, কত সমস্যা। আর সেখানে নতুন মুখ্যমন্ত্রী দেখুন জনতার দরবারে বসছেন, মানে একেবারে নিচু স্তরে বসছেন, যাদের যা সব সমস্যা নিজে শুনছেন এবং সেগুলো সমাধান কি করে হয় তারও একটা দিক বলে দিচ্ছেন বা নিজের হাতে সেগুলো করার চেষ্টা করছেন। এই যে আজকের আগের সপ্তাহতেও হয়েছে, আজকে এটা হয়েছে। দেখুন বয়স্ক মানুষ একজন এসেছেন, আমি যেটা শুনছিলাম ওই জবরদখলকারীরা সব জায়গা জমি সব নাকি দখল করে নিয়েছেন। তো সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য এখন নতুন মুখ্যমন্ত্রী তিনি এখন মানে ত্রাতা, যাই বলি না কেন, তো তিনি এখন ভরসার জায়গা এইসব ব্যক্তিদের। বয়স্ক মানুষ চলে এসছেন ছুটে, মুখ্যমন্ত্রী যেহেতু ওখানে বসছেন, শুনেছেন, আগের সপ্তাহে বসেছেন, তো তিনি আবার শুনে চলে এসছেন। আমি দর্শক আজকে দেখছি প্রচুর ভিড় হয়েছে, আমি মিডিয়াতে দেখছিলাম প্রচুর ভিড়, এবং তাদের মধ্যে চাকরি প্রার্থী বা চাকরিচ্যুত যারা হয়েছেন তারাও সব আজকে এসেছিলেন। আসলে আগের দিনে খবর পেয়েছিলেন তো যে মুখ্যমন্ত্রী বসছেন, হতে পারে বিজেপির উদ্যোগে প্রোগ্রাম, মুখ্যমন্ত্রীর সবার, আর বিজেপির উদ্যোগে হয়েছে তো কি হয়েছে, যে কেউ তো যেতে পারেন। কেউ অচ্ছুত মনে করলে সে তার ব্যাপার, কিন্তু কেউ যদি মনে করেন যে আমার সমস্যাটার সমাধান প্রয়োজন আছে, তাহলে অচ্ছুত ভাবার কোনো কারণ নেই। বিজেপি একটা দল, কিন্তু কাকে নিয়ে দল? মানুষকে নিয়ে দল। সুতরাং আমার সমস্যা যদি আমি আমার সমস্যার যদি আমি সমাধান করতে চাই, তাহলে যেই আয়োজন করুক না, মুখ্যমন্ত্রীকে সামনে পাচ্ছি চলে যাবো। তো এই ভেবে অনেকে চলে এসছেন চাকরি প্রার্থীরা। আমি দেখছিলাম অনেকে এসছেন যখন মুখ্যমন্ত্রী বসছেন, তো এসে তারাও বলেছেন যে অযোগ্যদের কারণে যোগ্যদেরও একটা অংশের চাকরি চলে গেল। মানে যোগ্যদেরও তো চাকরি পুরোপুরি চলে গেছিল, তারপর আবার পরীক্ষার ব্যাপারটা হয়েছে, এখন সেখান থেকে কি হবে হয়তো দেখা যাবে। মানে যোগ্য হয়েও নতুন করে পরীক্ষাতে তারা আর নিজের যোগ্যতা প্রমাণ করতে পারলেন না, কারণ কবে পরীক্ষা দিয়েছেন, এখন তার সবটা সম্ভব না। ফলে অযোগ্যদের জন্য চাকরি চলে গেল, তো কিছু যদি কিছু করা যায় এইসব বলেছেন। তারপরে তো দেখেছেন গ্রুপ সি এর যে বিষয়টা, সেখানে তো এখনো তো নিয়োগের ব্যাপারটা সে অর্থে কিছুই হলো না, এবং অযোগ্যদের কারণে যোগ্যদের চাকরি চলে গেছে, তারা বেতন পর্যন্ত পান না। শিক্ষকদের পাঠটা তবুও, শিক্ষকদেরকে স্কুলে যাওয়ার কথা বলা হয়েছিল, বেতনটা কন্টিনিউ করতে বলা হয়েছিল, কিন্তু এদের তো তাও হয়নি। ফলে তারা আরো সমস্যার মধ্যে পড়ে গেছেন, কি হবে ভবিষ্যৎ মানে তারা বুঝে উঠতে পারছেন না। সরকারি চাকরি পাওয়ার পরে লাইফ একরকম চলে, তারপর হঠাৎ করে চাকরি নেই, ঘরে বাচ্চা, বয়স্ক বাবা মা, বুঝতে পারছেন অনেকেরই খুব খারাপ অবস্থায় আছেন। তো দুম করে একটা অন্ধকার নেমে এসছে না। তাহলে এটা কেন হবে? আগের সরকার করেছে, খুবই অন্যায় করেছে, তার তো একটা ব্যবস্থা করতে হবে, বিহিত করতে হবে। আর যোগ্যরা যাতে বঞ্চিত না হন তার একটা দাবিও তারা তুলেছেন। কিন্তু এমন একটা ঘেঁটে দেওয়া পরিস্থিতি না, এটাকে যে কি করে সামাল দেবে নতুন সরকার, সেটাও একটা প্রশ্নের। মানে এমন ঘেঁটে দেওয়া, এমন একটা সময় বিষয়টা এসছে এখন। মানে এই যোগ্য অযোগ্য যে একটা সময় ছিল, অনেক আগে থেকেই কিন্তু বলা হচ্ছিল এগুলোকে পৃথক করে দাও, পৃথক করে দিলে আজকে যোগ্যদের সমস্যাটা হতো না। এবারে ওটা পৃথক করা হয়নি, ওদিকে সব তথ্য সব লোপাট করা হয়েছে। ফলে এবার যারা যোগ্য, সে তারা তারা সত্যি যোগ্য কিনা সেটাও তো বিচার করতে হবে। তো হুট করে তো বলা যাবে না তারা দাবি করছেন বলে, সবাই অযোগ্যরা তো দাবি করছেন আমি যোগ্য, যারা অযোগ্য তারাও দাবি করছে আমি যোগ্য। ফলে সেই বিচার করাটাও খুব চাপ, যেভাবে সব পুড়িয়ে দেওয়া হয়েছে তথ্য ইত্যাদি। কিন্তু তবুও আশা নিয়ে তারা এসছেন। এখন মুখ্যমন্ত্রী
কি করেন, কি করে কি সমাধান করেন। তো যাই হোক, যেটা আমি বলতে চাইছি দর্শক, মানুষ কিন্তু তাদের সমস্যা নিয়ে আসছেন। আর আগের বিতাড়িত মুখ্যমন্ত্রী বলতেন আমি 99% কাজ করে দিয়েছি, আর মুখ্যমন্ত্রী দুদিন জনতা দরবার করছেন, সেখানে কাতারে কাতারে লোকজন আসছেন, কাতারে কাতারে লোকজন আসছেন সমস্যা নিয়ে। আর তাদের মধ্যে একটা বড় সমস্যা যেটা জবরদখল, অত্যাচার, এই সবগুলো নিয়ে আসছেন। মানে আগের সরকারের আমলে রাজ্যের মানুষ যে কতটা কষ্টে ছিলেন, আমার মনে হয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মানে বিরোধী দলনেতা থাকাকালীনই জানতেন। তো এই দরবারে বসে আরো ম্যান টু ম্যান কথা বলে আরো মানে বিষয়টা ফিল করছেন বা বুঝতে পারছেন। এখন দেখা যাক, উনি তো বলছেন আইনের শাসন প্রতিষ্ঠা হবে, অনেকটাই হয়েও গেছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। যা চলছিল সেটা চলবে না, জঙ্গল জঙ্গল রাজ চলবে না, আর যত মাফিয়া টাফিয়া এসব চলবে না। দেখছেন তো সব ধরো আর জেলে ভরো। আর টিএমসি লোকেদের সংখ্যা দেখছেন কিভাবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আসলে টিএমসিটাই তো মাফিয়াদের দল হয়ে গেছিল। আমি দেখছিলাম কালকে নেত্রী বলছিলেন যে আমাদের কাউন্সিলরদেরকে অমুকদেরকে ধরা হচ্ছে। কাউন্সিলর নামে ওটা পদ, জনপ্রতিনিধির পদ। কাউন্সিলর তো কাউন্সিলর ছিলেন না তো, সব তো মাফিয়া, গুন্ডা, তোলাবাজ এই টাইপের। তো তো এবং দুষ্কৃতি হয়ে যাওয়া, ফলে অভিযোগ থাকলে তো ধরা তো হবেই, সেখানে পলিটিক্যাল রং ওইসব দেখলে তো চলবে না। আপনারা ওইভাবেই করেছেন, তৈরি করেছেন, ওইগুলোকে প্রশ্রয় দিয়েছিলেন, তো তারাও দাপিয়ে করে গেছেন। এখন সরকারের পরিবর্তন ঘটেছে, এখন তো সব চলবে না। আর তখন শাসকের প্রভাব খাটিয়ে সব বেঁচে যেতেন, এখন তো সেটা চলবে না। এখন নতুন সরকার এসছে, আইনের প্রতিষ্ঠা হয়েছে, তারা ধরপাকড় শুরু করে দিচ্ছে। এখন ওদিকে চিৎকার হচ্ছে কালীঘাটে বসে বসে, বাড়ির বাইরে বের হচ্ছেন না, কালীঘাটে বসে বসে। কিন্তু শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি আইনের প্রতিষ্ঠা হবে, আইনের প্রতিষ্ঠা হবে। যার সম্পর্কে যেখানে যা অভিযোগ আছে বা যাদের সম্পর্কে অভিযোগ করুন, পুরনো কেস হলেও করুন, পুরনো আগে করতে পারেননি এখন করুন, মিনিমাম একটা প্রমাণ সাক্ষ্য দেবেন, ব্যবস্থা হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। আর দেখছেন তো যারা একটা সময় ডন ডন হয়ে ঘুরছিলেন, তাদেরকে এখন কি অবস্থায় দেখতে পাচ্ছি আমরা। আমি হাওড়ার এক মাফিয়া বলে বলা হচ্ছে, হাওড়ার নাকি ডন, তার একটা ছবি দেখছিলাম দর্শক। তাকে তো পুলিশ নিয়ে যাচ্ছে সকাল সকাল। আমি দেখছিলাম, এই যে একটু ভিজুয়ালটাও আপনাদেরকে একটু দেখাই, যে পুলিশ মানে প্লে করে দেখাচ্ছি অডিও সমেত। দেখুন, দেখতে ভালো লাগবে। মাফিয়া আকাশ সিং ওখানকার নাকি ডন। তাকে দেখুন স্যান্ডো গেঞ্জি বা এক্সারসাইজ যে গেঞ্জিগুলো হয়, আর বারমুডা বা এইসব পরিয়ে রাস্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, মর্নিং ওয়াক করানো হচ্ছে। অনেকে বলছিলাম, আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে এটা খুবই ঘুরছে, যে ছিলেন ডন, আজকে দেখুন মানে উলুঙ্গুই বলা যায়, তাকে এই অবস্থায় রাস্তা দিয়ে ঘোরানো হচ্ছে। মানুষ দেখছেন সেই ডন, এখন তার কি অবস্থা দেখুন। ঠিকই আছে, সব ডনগিরি চলবে না, ডনগিরি এখন চলবে না। এখন যিনি এসেছেন, যিনি পদে বসেছেন, এনার কাছে কিছু চলবে না, সব শায়স্ত হয়ে যাবে। তবে একটা বিষয় নিশ্চয়ই আপনারাও পরখ করছেন, দেখছেন তো কেমন শুনশান হয়ে গেছে এইসব ডনেরা, মাফিয়ারা। কেউ লুকিয়ে পড়েছেন, কেউ পালিয়ে গেছেন কোথাও। হ্যাঁ, আর যারা আছেন মুখ লুকিয়ে চুপচাপ, কেমন পরিষ্কার লাগছে না, কি শান্তিপূর্ণ লাগছে না গোটা রাজ্যের অবস্থাটা। কলকাতায় যারা আছেন খুব শান্তিপূর্ণ, বেশ নিরাপদ ফিল করছেন না? সব কেমন চুপচাপ হয়ে হয়ে গেছে, দেখছেন না? টিএমসি পার্টিটাই তো দেখছেন কেমন শুনশান হয়ে গেছে। তো যাই হোক দর্শক, একদিকে শুভেন্দু অধিকারী জনতা দরবার করছেন, আইনের প্রতিষ্ঠা করছেন, আর অন্যদিকে জঙ্গল রাজ যেটা চলছিল, সেই জঙ্গল সাফাই চলছে। আমি আরেকটা বিষয় দেখাবো দর্শক, বুলডোজার অ্যাকশন যেটা চলছে, বুলডোজার অ্যাকশনটা যেটা চলছে সেটাও দেখছেন কদিন ধরে। আমি এখানে একটা কথা বলবো, এটা আমার খুব ভালো লাগছে। আমি আমার একটা বলার ছিল, এই যে বুলডোজার যে চালানো হচ্ছে, সেইগুলোতে বুলডোজার বেশি করে চালানো হোক, যেগুলো এখনো নির্মীয়মান, মানে তৈরি হচ্ছে সেই সমস্ত গুলো। বসতি এসে গেছেন, একটা বিল্ডিং এ 8টা 10টা পরিবার রয়েছে, তাদেরকে এক্ষুনি সরিয়ে বুলডোজার চালানো কিন্তু মুশকিল আছে, কারণ ওখানে অনেকগুলো পরিবার আছে।
কিন্তু ওগুলোরও সমাধান করতে হবে, ওইভাবে চলতে পারে না। ইলিগাল বাড়িতে থাকবে, চলতে পারে না। বাড়িটা ভেঙে পড়লে তখন কি হবে? বাড়িটা ভেঙে পড়লো, 50 জন মারা গেলেন একটা বাড়ির জন্য। তো তখন তো আর অন্য প্রশ্ন উঠবে না যে কি করছিল সরকার, ফলে সরকারকে ওদিকে দেখতে হবে, ওদিকে দেখতে হবে। কিন্তু সেটা তো হবেই। কিন্তু সরকারের আর একটা লক্ষ্য কি হওয়া উচিত? আর একটা লক্ষ্য হচ্ছে যে এই রকম আর না কোথাও হয়, যেটা হয়েছে ওটার সমাধান করতে হবে, কি করে কি করা যায়, মানুষগুলোকে সরিয়ে আস্তে আস্তে এগুলো করতে হবে। সবকিছু রাতারাতি হয়তো ওই দিকটা করা সম্ভব না, যেহেতু মানুষগুলো ওখানে আছেন, পরিবারগুলো আছে বাচ্চা কাচ্চা নিয়ে। কিন্তু এমন একটা বার্তা দিতে হবে যাতে এই ধরনের কনস্ট্রাকশন নতুন করে আর যেন না হয়, নতুন করে আর যেন না হয়। তো আমি দর্শক যেটা দেখছিলাম, এটা তো একটা দেখছেন ভাঙা, আমি যেটা দেখছিলাম যে হ্যাঁ, এটা হচ্ছে মানে বেলেঘাটা ওই দিকটায় রাজু নস্করের নামটা এসছে। তো এই যে নির্মীয়মান যে বাড়িগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে ইলিগালের কারণে, মানে প্ল্যান যাদের ছিল না, এটা কিন্তু খুব জরুরি, যাতে করে আর একটা বাড়িও এরকম অবৈধভাবে তৈরি হওয়া বা তৈরি করার কেউ সাহস না পান। যে সমস্যা আগের সরকার করে দিয়ে গেছে, মারাত্মক সমস্যা, অনেক মানুষকে বিপদে ফেলে দিয়ে চলে গেছে, বিপদে ফেলে দিয়ে চলে গেছে। ইলিগাল কনস্ট্রাকশন, এরকম দুর্বল বিল্ডিং এ মানুষকে রাখা যাবে না, মানুষকে রাখা যাবে না। ফলে সেগুলোর একটা ওয়ে আউট বের করতে হবে যে কি করে কি একটা সমাধান করা যায়। কিন্তু যে সমস্যা তৈরি করে দিয়ে গেছে সরকার, সেটা কি এখনো কন্টিনিউ হবে? এখনো কি ইলিগাল কনস্ট্রাকশন চলবে? বা যেগুলোতে এখনো কোনো ফ্ল্যাটে মানে বাড়ির কেউ আসেননি পরিবারের লোকেরা, সেগুলোকে ভর্তি করতে দেওয়া হবে, এটা কি ভেঙে ফেলে দেওয়া হবে? সেগুলোকে সবার আগে ভেঙে ফেলতে হবে। তো আমি দেখছিলাম নোটিশ ইস্যু করা হচ্ছে, দেওয়ালে নোটিশ পড়া হচ্ছে আর ভেঙে দেওয়া হচ্ছে, নোটিশ পড়া হচ্ছে আর ভেঙে দেওয়া হচ্ছে। এটা খুব ভালো উদ্যোগ আমার লেগেছে, যে আগে যেগুলো তৈরি হচ্ছে সেগুলোকে ভেঙে দাও, সেগুলোকে ভেঙে দাও। বা তৈরি হয়ে গেছে বা পরিবারের লোকেরা কেউ এখনো আসেননি, সেগুলোকে ভেঙে দাও। ওগুলো ভাঙাটা সহজও, সহজও। তাহলে আমাদের ওই পারপাসটা আমাদের সলভ হয়ে যাবে। মানে ওটা যেটা আমরা চাইছি যে আর এইরকম একটা বাড়িও যেন না হয়, তাহলে বোঝাটা নতুন করে আর কি সেটা অনেকটাই কমবে। আর যেটা বোঝা হয়ে গেছে সেটার একটা রাস্তা নিশ্চয়ই বের করবে সরকার, বের করবে। অলরেডি তো তিলজলাতে দেখছেন ভাঙচুর করতে যাওয়া হয়েছিল, এখন একটা অন্তর্বর্তীকালীন স্টে আছে, কিন্তু সমাধান বের করতে হবে। ওইরকম ইলিগাল বাড়ি, দুর্বল বাড়ি, ওখানে দীর্ঘদিন কিন্তু থাকা যাবে না, থাকা যাবে না। সরকারের কি শুভেন্দু অধিকারী নিজের স্বার্থে করছেন? নিজের স্বার্থে করবেন না, নিজের স্বার্থে না, আপনাদের স্বার্থে, আপনাদের ভবিষ্যতের স্বার্থে। কারণ বাড়িগুলো যেভাবে বিপজ্জনক অবস্থায় রয়েছে, আমি তো ছিলাম তো সেই সব এলাকায়, দেখেছি তো যেভাবে রাতারাতি বাড়ি, বিল্ডিং মেটেরিয়াল ঠিকঠাক নেই, যেভাবে গজিয়ে তোলা হয়েছে, একটু কেঁপে গেলে না, কলকাতা যদি যদি একটু কেঁপে যায়, দেখবেন কি অবস্থা হয়ে যাবে। তো যারা আছেন, আস্তে 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 লিগাল জায়গাতে চলে যান। আর আপনাদের যার যে বাড়িগুলো আছে লিগালের মতো আছে কিনা খতিয়ে দেখুন। আর লিগাল পয়েন্ট যদি থাকে, কোর্টেও যাবেন। উল্টো পাল্টা জায়গায় কান্নাকাটি করে কিছু হবে না। বরং বরং দিন থাকতে নিজেদেরকে নিরাপদে নিয়ে চলে যান। নতুন সরকার যেটা এসছে না, কোনো ইললিগাল কাজকর্মে প্রশ্রয় দেবে না, মানুষের স্বার্থে দেবে না। আমি সবসময় এটা মনে করি, মানুষের স্বার্থে, কোনো জেদ বজায় না, ইচ্ছা করে উৎখাত উচ্ছেদ না, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, জনস্বার্থে আমরা সবাই নিজের মতো করে কাজ করব। কিন্তু বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে দেখলে অনেক ক্ষেত্রে সরকারকে কঠিন অ্যাকশনটা নিতে হয়, কিন্তু সেটাও হয় জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে। কিন্তু অন্য পার্টিগুলো এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে। যারা ওইভাবে চালিয়ে এসছে তারা চাই ওইভাবেই চলুক, যদি কিছু কাটমানি আসে। এইসবে তো প্রচুর টাকা পয়সা আসে না, থানাতে কাউন্সিলরের কাছে টাকা পয়সা আসে তো ইলিগাল কনস্ট্রাকশনে। আর আমি আরেকটা কথা বলবো, ভাঙা যেমন এদিকে হচ্ছে হোক, সংশ্লিষ্ট কাউন্সিলরদেরকেও যেন না ছাড়া হয়, থানা এবং কাউন্সিলর। যে কি করে হতে পারে একটা থানা, তার এলাকাতে এরকম ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, ওসি জানতেন না? তারা যিনি থানা চালিয়েছেন তিনি জানতেন না? আর কাউন্সিলর যিনি আছেন তিনি জানতেন না তিনি কিসের জনপ্রতিনিধি? আমি তো এটাও শুনেছি এলাকার মানুষ পর্যন্ত অভিযোগ করেছেন, তারপরে উনি করেননি। কিসের জনপ্রতিনিধি? তার এলাকাতে এরকম ইলিগাল কনস্ট্রাকশন হবে তিনি দেখবেন না? ফলে যার যার আমলে এইগুলো হয়েছে, সেই সব কাউন্সিলরদেরকেও ট্যাগ করা উচিত, তাদেরকেও কোশ্চেন করা উচিত বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ভালো করে একটু দেখবেন খতিয়ে, ওখানে হিসেব পাওয়া যাবে, পার স্কোয়ার ফিট কত নিয়েছেন ওই কাউন্সিলর, হিসেব পেয়ে যাবেন। ফলে তাদেরকে কেন ছাড়বেন? কেন? তারা পকেট পোড়া করে নিয়ে নিজে বড় জায়গায় বড় বাড়ি করে ফেলবে, মানুষগুলোকে বিপদে ফেলে অনেককে কিনতে বাধ্য করা, কম পয়সায় এই ফ্ল্যাটগুলো কিনতে বাধ্য করে তাদেরকে বিপদে ফেলে দেবেন। এখন বিল্ডিং ভেঙে দেওয়ার ব্যাপারটা চলে এসছে, তো আপনি কেন সুখ ভোগ করবেন? আপনার জন্য যেটা হলো, আপনি না বলতেন, না অনুমতি দিতেন, না দাঁড়িয়ে থেকে করাতেন, এগুলো কি হতো? ফলে এই কাউন্সিলরদেরকে কেন ছড়া হবে? তাদেরকেও ধরা উচিত।
তো যাই হোক দর্শক, পরপর অ্যাকশন নিচ্ছে নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, নতুন নতুন সিস্টেম চালু করছেন। আর মানুষও দেখছি অনেকটাই ভরসা রাখছেন নতুন সরকারের প্রতি। এমনকি চাকরি প্রার্থীরাও তারা বলছেন আমরা খুব আশাবাদী, নতুন করে সবকিছু সিস্টেম চালু হবে, নিয়োগ ইত্যাদি। ফলে সবাই একটা আশার জায়গাতে রয়েছেন। এবং আমি তো বলে আসছি, আমাদের সৌভাগ্য যে ডাবল ইঞ্জিন সরকার আমরা পেয়েছি, কেন্দ্রের একটা বিরাট ব্যাকআপ আছে। আর এইরকম প্রাণচঞ্চল মানে কর্মঠ একজন মুখ্যমন্ত্রী পেয়েছি। ফলে আমরা আশা করি, আমরা যেটা চাইছি পশ্চিমবঙ্গের আসল পরিবর্তন, একটা তো পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে পলিটিক্যাল পরিবর্তন, এবার আসল পরিবর্তন হবেই, সেই আশাতে আমরাও রয়েছি। দর্শক বলবেন নতুন মুখ্যমন্ত্রীকে যেভাবে দেখছেন এবং উনি যেভাবে জঙ্গল সাফ করছেন, আপনাদের মতামত চাই। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।